পৃষ্ঠা 174 কন্টিনিউড। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী বা এসএকিউ টাইপ 2 প্রশ্নের মান 4। প্রশ্ন 1, ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের বিস্তার সংক্ষেপে আলোচনা করো। উত্তর, ভূমিকা। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন হল সর্ববৃহৎ গণ আন্দোলন যা ভারতবাসীর স্বাধীনতা প্রাপ্তিকে সুনিশ্চিত করে। ব্রিটিশ সরকার বুঝে যায় যে তাদের এবার ভারত ছেড়ে চলে যাওয়ার সময় হয়েছে। ভারত ছাড়ো আন্দোলনের বিস্তার। 1. বিহার। কিষাণ সভার উদ্যোগে পাটনা থেকে বিহারের সর্বত্র ভারত ছাড়ো আন্দোলন ছড়িয়ে পড়ে। পাটনায় ছাত্ররা এক বিশাল মিছিল বের করে। এই মিছিল নিয়ে তারা সচিবালয়ের দিকে যায় ও পতাকা তোলার চেষ্টা করে। উত্তেজিত জনতা রেল স্টেশন, পৌর ভবন ও ডাকঘরে আগুন ধরিয়ে দেয়। জামশেদপুরে আঞ্চলিক পুলিশ বাহিনী ও টিস্কোর শ্রমিকেরা ধর্মঘটে সামিল হয়। ছাত্রদের উদ্যোগে সাধারণ কৃষকরা স্থানীয় কোষাগার ভবন ও রেল স্টেশনগুলিতে আক্রমণ চালায়। তাদের আক্রমণে পুলিশ ফাঁড়ি ও থানাগুলি ধ্বংস হয়। বিহারের সমাজের নিম্নতর এলাকায় একটি সমান্তরাল সরকার তৈরি করে কর আদায় শুরু করে। বিহারের পালামৌ জেলাতে যদুবংশ সাহারের নেতৃত্বে কৃষকরা সংগঠিত হয়। কাটিহারে তালেবর সারায় কয়েকশো সাঁওতালকে একজোট করেন। পৃষ্ঠা 175। ভাগলপুরে কোট সিয়ারাম দল আনকোট ও কোট পরশুরাম দল আনকোট নামে দুটি বিপ্লবী সংগঠন সরকারি প্রশাসনকে প্রায় অচল করে দেয়। 2. উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ অর্থাৎ যুক্তপ্রদেশ এর বালিয়া জেলাতে চিতু পাণ্ডের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠিত হয়। আন্দোলনকারীরা তাঁকে কোট স্বরাজ জিলাধীশ আনকোট বা স্বাধীন জেলা শাসক হিসাবে ঘোষণা করে। পাশাপাশি উত্তরপ্রদেশের আজমগড় ও গাজীপুরেও জাতীয় সরকার গড়ে ওঠে। এই দুই জেলায় বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী ছাত্ররা এসে পৌঁছালে স্থানীয় কৃষকরা তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলনে নামে। তাদের অনেকেই রেলপথ, রেল স্টেশন ধ্বংস করে এবং কোর্ট অফ ওয়ার্ডের কার্যালয় আক্রমণ চালিয়ে সরকারি ফাইল ও কাগজপত্রে আগুন লাগায়। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা বালিয়া জেলায় বিলথারা রোডে সেনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহকারী ট্রেনে চড়ে লুটপাট চালায়। তারা স্থানীয় থানা এবং বানসদি শহরের তহসিল ভবনগুলি দখল করে। 3. বাংলায় মেদিনীপুরে তমলুকে কোট তাম্রলিপ্ত স্বাধীন জাতীয় সরকার আনকোট গঠিত হয় 17 ডিসেম্বর। এই সরকার গঠন করেন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। এই সরকারের অর্থ সচিব হন অজয় কুমার মুখোপাধ্যায় এবং সমর ও স্বরাষ্ট্র সচিব হন সুশীল কুমার ধারা। এই সরকারের সঙ্গে যুক্ত ছিল কোট বিদ্যুৎ বাহিনী আনকোট নামে স্বেচ্ছাসেবী বাহিনী এবং কোট ভগিনী সেনা আনকোট নামে একটি মহিলা স্বেচ্ছাসেবী বাহিনী। তমলুক থানা ও আদালত দখলের লক্ষ্যে এক মহামিছিলে নেতৃত্ব দানের সময় পুলিশের গুলিতে মাতঙ্গিনী হাজরা শহীদ হন। এই সরকারের মুখপত্রের নাম ছিল কোট বিপ্লবী আনকোট। মেদিনীপুর ছাড়াও দিনাজপুরের বালুরঘাট, পালিয়া, রাজবংশী, দলিত ও সাঁওতালগণ তীর ধনুক নিয়ে পুলিশের সঙ্গে লড়াই করে। বাংলার উত্তরবঙ্গে রাজবংশীরা, বীরভূমের সাঁওতালরা, পুরুলিয়াতে নিম্ন সম্প্রদায়ভুক্ত লোকেরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দেয়। নদিয়া জেলার কৃষ্ণনগর, নবদ্বীপ, রানাঘাট, শান্তিপুর, হুগলি জেলার চুঁচুড়া, শ্রীরামপুর, কোন্নগর, পুরুলিয়ার বড়বাজার, বান্দোয়ান, পটনদা, বীরভূম জেলার দুবরাজপুর, বোলপুর, রামপুরহাট ছাড়াও হাওড়া ও কলকাতাতেও ভারত ছাড়ো আন্দোলনের বিস্তার ঘটে। 4. উড়িষ্যা।
উড়িষ্যার কটক শহরে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হরতাল ও ধর্মঘট পালনের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়। কটক ছাড়াও বালেশ্বর ও পুরীর মতো উপকূলবর্তী জেলায় বিভিন্ন জনজাতির মানুষ আন্দোলনে অংশ নেয়। তারা চৌকিদারি কর বন্ধ করার পাশাপাশি জমিদারদের কাছারিতে আক্রমণ চালায়। মহাজনদের থেকে ধান লুট করে থানায় বন্দীদের মুক্ত করে, এমনকি স্থানীয় পুলিশের উর্দি পর্যন্ত খুলে নেয়। উড়িষ্যার তালচেরে স্থানীয় প্রজামণ্ডল নেতারা ব্রিটিশ শাসনের উচ্ছেদ ঘটানোর জন্য কোট চাষি মূলিয়া রাজ আনকোট সরকার প্রতিষ্ঠা করে। এই সমান্তরাল সরকার সকলের জন্য খাদ্য, বাসস্থান ও বস্ত্রের প্রতিশ্রুতি দেয়। মালকানগিরি ও নবরঙ্গপুরের উপজাতীয় ও অনুপজাতীয় কৃষকরা লক্ষণ নাইকোর নেতৃত্বে একজোট হয়ে মাদক দ্রব্যের দোকানগুলিতে আক্রমণ চালায়। তারা ঘোষণা করে ব্রিটিশ রাজের অবসান ঘটেছে এবং গান্ধী রাজের সূচনা ঘটেছে, তাই আর বন কর দেওয়ার দরকার নেই। 5. মহারাষ্ট্রের সাতারায় নানা পাতিল ও ত্রিনাথ লাল এদের নেতৃত্বে একটি সমান্তরাল সরকার গঠিত হয়। বিঠল রাও পাজে, বসন্ত দাদা পাতিল, রামানন্দ স্বামী প্রমুখের নেতৃত্বে দুটি দল তৈরি হয়। স্থির হয় এক দল প্রকাশ্যে সত্যাগ্রহ কর্মসূচি পালন করবে আর অপর দলটি গোপনে ধ্বংসাত্মক কাজ চালাবে। এই সমান্তরাল সরকারের অধীনে একটি স্বেচ্ছাসেবী বাহিনী, একটি সেবা দল এবং তুফান দল নামে একটি গ্রামীণ শাখা গঠন করা হয়। সরকার গণ আদালত, ন্যায় দান মণ্ডল পরিচালনার পাশাপাশি সশস্ত্র নাশকতামূলক কাজকর্মে লিপ্ত হয়। এই সরকারের অধীনে থাকা তিনটি দল যথা বাবুজি পতঙ্করের নেতৃত্বাধীন কোট শিরলা পেট আনকোট দল, নানা পাতিলের নেতৃত্বাধীন কোট কুন্তল আনকোট দল, ওয়াইবি চাওয়ানের নেতৃত্বাধীন কোট করদ আনকোট দল চরমপন্থী কার্যকলাপ চালায়। 6. অন্যান্য। 1. মধ্যপ্রদেশের নাগপুর, ওয়ার্ধা, বান্দ্রা, অমরাবতী, বেতুল ও চন্দ্রাপুর অঞ্চলগুলিতে ভারত ছাড়ো আন্দোলনের মূল কেন্দ্রগুলি গড়ে ওঠে। আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে জাতীয় পতাকা তোলেন। নাগপুরে মগনলাল বাগড়ির নেতৃত্বে আন্দোলনকারীদের একটি অংশ থানাগুলি দখলের পাশাপাশি সরকারি কোষাগারে লুণ্ঠন চালায় এবং বড় ডাকঘরে আগুন লাগায়। 2. আসামের তেজপুর, গোয়ালপাড়া, বরপেতা, শিবসাগর, লখিমপুর, টেকাইজুলি প্রভৃতি অঞ্চলে আন্দোলনকারীরা সরকারি ভবনের ওপর আক্রমণ চালায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। 3. দক্ষিণ ভারতে সে সময়কার অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী ও গুন্টুর জেলা, এখনকার কেরলের কালিকট, কোট্টায়াম, তেলিচেরিতে, মাদ্রাজের ত্রিচিনাপল্লী, মাদুরা, মহীশূর রাজ্যের ব্যাঙ্গালোর, দেভাঙ্গারে, হাসান প্রভৃতি অঞ্চলে ভারত ছাড়ো আন্দোলন ছড়িয়ে পড়ে। 4. পাঞ্জাবের হোশিয়ারপুর, অমৃতসর ও রোহটক এলাকায় আন্দোলনকারীরা টেলিগ্রাফ ও টেলিফোনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। লাহোর ও সিন্ধুর করাচিতে স্কুল কলেজ বয়কট করে ছাত্রছাত্রীরা আন্দোলনে অংশ নেয়। 5. উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কোট সীমান্ত গান্ধী আনকোট আব্দুল গাফফার খানের নেতৃত্বে খোদা-ই খিদমতগার দলের স্বেচ্ছাসেবীরা শান্তিপূর্ণ ও অহিংস পদ্ধতিতে বিক্ষোভ দেখায়। প্রশ্ন 2. ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হলো কেন? উত্তর: সূচনা। ভারতবাসীর স্বাধীনতা প্রাপ্তির আগে সর্বশেষ গণ আন্দোলন ছিল ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন। গান্ধীজি ব্রিটিশকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কম কোনো কিছুতেই আমি সন্তুষ্ট হব না। আমরা করব অথবা মরব, করেঙ্গে ইয়ে মারেঙ্গে। এই আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের পথকে সুগম করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। এই ব্যর্থতার পেছনে ছিল বহুবিধ কারণ। পৃষ্ঠা 176। ব্যর্থতার কারণ: 1. উপযুক্ত নেতৃত্বের অভাব।
ভারত ছাড়ো আন্দোলন সম্পূর্ণরূপে গান্ধীজির নেতৃত্বের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু আন্দোলন শুরু হওয়ার আগেই গান্ধীজি সহ কংগ্রেসের সব শীর্ষ নেতাকে কারারুদ্ধ করা হয়। এখানে একটি ইংরাজি সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের অংশবিশেষ তুলে দেওয়া হয়েছে। নিচে লেখা আছে, আন্দোলনের সময় সংবাদপত্রে নেতাদের গ্রেফতারির খবর। গান্ধীজির অবর্তমানে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো নেতার অনুপস্থিতিতে এই আন্দোলন ব্যর্থ হয়। গান্ধীজি বলেছিলেন, প্রতিটি কংগ্রেস কর্মী হবেন তার নিজের নেতা এবং তার মাতৃভূমির কাছে দাস স্বরূপ। Every congressman is his own leader and a servant of the whole nation. 2. কমিউনিস্ট সহ অন্যান্য দলের বিরোধিতা। ভারতের কমিউনিস্ট দল পরোক্ষভাবে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিল। জাতীয় আন্দোলনের মূল স্রোত থেকে আলাদা হয়ে গিয়ে তারা উল্টে ব্রিটিশের সহযোগিতা করে। মুসলিম লীগ, অনুন্নত সম্প্রদায়, লিবারেল গোষ্ঠী, হিন্দু মহাসভা, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি এই আন্দোলনে সহযোগিতা করেনি। হরিজন নেতা আম্বেদকর বলেন, এই আন্দোলন ছিল অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন, ফলস্বরূপ আন্দোলন ব্যর্থ হয়। 3. ব্রিটিশের তীব্র দমন নীতি। ব্রিটিশ সরকার আগে থেকেই এই আন্দোলন দমনের জন্য নীল নকশা তৈরি করে রেখেছিল। দৈহিক নির্যাতন, গ্রেফতার, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, নারী ধর্ষণ, এমনকি গুলি চালিয়ে ব্রিটিশ এই আন্দোলনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। এই প্রসঙ্গে জওহরলাল নেহরু লিখেছেন, সৈন্যদল ও এরোপ্লেন এসে গ্রামে আক্রমণ চালিয়ে গ্রামগুলিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। তারপর তারা লাঙল চালিয়ে সেই গ্রামগুলির অস্তিত্ব সম্পূর্ণভাবে মুছে দেয়। 4. প্রাকৃতিক দুর্যোগ। 1942 অক্টোবরে বাংলায় দুর্গাপূজার সময় ঝড় ও বন্যা হয়। কিন্তু সে সময়কার ব্রিটিশ প্রশাসন প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষদের জন্য কোনো রকম ত্রাণের ব্যবস্থা করেনি, ফলে হাজার হাজার লোক অনাহারে মারা যায়। প্রাকৃতিক দুর্যোগের জন্য পূর্ব ভারতে ভারত ছাড়ো আন্দোলন অনেকটাই দুর্বল হয়ে পড়ে। 5. অসময় সূচনা। সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন এই আন্দোলনের সূচনা করতে চেয়েছিলেন, কিন্তু গান্ধী অনুগামীরা তখন তা করেননি। সেই আন্দোলন গান্ধীজি শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গন ইংল্যান্ড সহ মিত্রপক্ষ সুবিধাজনক অবস্থায় রয়েছে, ফলে এই বিলম্ব আন্দোলনকে ব্যর্থ করে। প্রশ্ন 3. গান্ধী সুভাষ মতবিরোধের ওপর সংক্ষিপ্ত আলোকপাত করো। উত্তর, ভূমিকা। জন্মলগ্ন থেকেই জাতীয় কংগ্রেসে মত পার্থক্য ও ব্যক্তিত্বের সংঘাত লক্ষ্য করা যায়। 1939 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী এবং সুভাষচন্দ্র বসুর মধ্যে রাজনৈতিক মতাদর্শগত দ্বন্দ্ব উভয়ের মধ্যে এক প্রকার বিচ্ছেদ ঘটায়। গান্ধী সুভাষ মতবিরোধ। 1. প্রেক্ষাপট। 1. প্রাথমিক পর্ব। আইন অমান্য আন্দোলনকালে সুভাষচন্দ্রকে পুলিশ গ্রেপ্তার করে। জেলের ভিতরে স্বাস্থ্যের অবনতি ঘটায় চিকিৎসাজনিত কারণে সুভাষচন্দ্রকে ইউরোপে যেতে হয়। দেশে ফিরে আসার আগেই সুভাষের অনুপস্থিতিতে গুজরাটের হরিপুরায় কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র সর্বসম্মতিক্রমে জাতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হন। আসলে সুভাষচন্দ্রের বিভিন্ন রচনা ও বক্তৃতায় বামপন্থী আদর্শের প্রভাব গান্ধীজি ও কংগ্রেসের দক্ষিণপন্থীদের ভাবিয়ে তুলেছিল। তাই গান্ধীজি ও বামপন্থীদের প্রাধান্য আটকানোর জন্য এই সিদ্ধান্তকে সমর্থন জানান। সভাপতি হিসেবে সুভাষচন্দ্র যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গঠনের বিরোধিতা করেন। পাশাপাশি তিনি জমিদারি প্রথার অবসান, সমবায় ব্যবস্থা প্রবর্তন, কৃষি ঋণ, শিল্পায়ন এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর জোর দেন এবং নিজে উদ্যোগ নিয়ে জওহরলালের নেতৃত্বে এক জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করেন। কুটির শিল্পের সমর্থক গান্ধী সুভাষের বৃহৎ শিল্পায়ন উদ্যোগকে মেনে নিতে পারেননি। সভাপতি হিসেবে সুভাষচন্দ্রের এইসব উদ্যোগ এবং বামপন্থীদের সঙ্গে তার ঘনিষ্ঠতায় গান্ধীজি ও কংগ্রেসের দক্ষিণপন্থী নেতারা রুষ্ট হন। 2. পরবর্তী পর্ব।
বাংলায় ফজলুল হকের সঙ্গে কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করা নিয়েও গান্ধী সুভাষ উভয় পক্ষের মধ্যে বিরোধ বাধে। তাছাড়া বঙ্গীয় রাজনীতি ও কলকাতা কর্পোরেশন নিয়ে সুভাষচন্দ্রের ব্যস্ততা গান্ধীজির পছন্দ হয়নি। 3. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতির সুযোগ গ্রহণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতির সুযোগে দেশের ভিতরে কংগ্রেস সভাপতি হিসেবে সুভাষচন্দ্রের ব্রিটিশ বিরোধী সংগ্রাম শুরু করার উদ্যোগ গান্ধীজি ও কংগ্রেস দক্ষিণপন্থী নেতারা মেনে নিতে পারেননি। তারা আলাপ আলোচনা, আপোষ এবং ব্রিটিশ মন্ত্রিসভাকে সাহায্যের বিনিময়ে যুদ্ধ শেষে ব্রিটিশের ক্ষমতা হস্তান্তরের আশ্বাসে বিশ্বাসী ছিলেন। 2. পরিণতি। 1. সুভাষের পদত্যাগ। হরিপুরা কংগ্রেসে গান্ধী ও কংগ্রেসের দক্ষিণপন্থীদের পূর্ণ সমর্থন নিয়ে সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের সভাপতি হন, কিন্তু সভাপতি হিসেবে তাঁর কিছু কার্যকলাপে গান্ধীজি ও কংগ্রেসের দক্ষিণপন্থী নেতৃবর্গ ক্ষুব্ধ হন। তাই 2 বছর পরে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র দ্বিতীয়বারের জন্য প্রার্থী হতে চাইলে তারা বিরোধিতা করেন। পট্টাভি সীতারামাইয়াকে সুভাষের বিরুদ্ধে প্রার্থী পদে দাঁড় করানো হয়, পৃষ্ঠা 177। কিন্তু তারপরেও সুভাষচন্দ্র জিতে যাওয়ায় গান্ধীজি ও দক্ষিণপন্থী নেতারা হতাশ হন। গান্ধীজি হরিজন পত্রিকায় লেখেন, সীতারামাইয়ার পরাজয় তার চেয়ে আমার বেশি। গান্ধীজির এই প্রভাবে মনোনীত হয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির 15 জনের মধ্যে 12 জন সদস্য ও পরে জওহরলালকে নিয়ে মোট 13 জন সদস্য পদত্যাগ করেন। গান্ধীজির সমর্থন ছাড়া সুভাষচন্দ্রের পক্ষে সভাপতি হিসেবে কাজ করা কঠিন হয়ে পড়ে। 2 মাস ধরে চেষ্টা করেও একটি পছন্দমতো কার্যকরী সমিতি গঠন করতে তিনি ব্যর্থ হন। সভাপতি হিসেবে কাজ চালানোর জন্য সুভাষচন্দ্র গান্ধীজির কাছে নতুন ওয়ার্কিং কমিটি গঠনের পরামর্শ চান। গান্ধীজি সুভাষকে নিজের অনুগামীদের নিয়ে নতুন ওয়ার্কিং কমিটি গঠন করে নিতে বলেন, কিন্তু সুভাষচন্দ্র চেয়েছিলেন উভয় গোষ্ঠীর সমন্বয়ে নতুন ওয়ার্কিং কমিটি গঠন করা হোক, কিন্তু তা অসম্ভব দেখে সুভাষচন্দ্র কলকাতায় আয়োজিত নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে সভাপতির পদ থেকে ইস্তফা দেন। হতাশ হয়ে সুভাষচন্দ্র বলেন, কোট, আমি যখন দেশের শ্রেষ্ঠ মানুষটির আস্থা হারিয়েছি তখন আমার আর সভাপতি থাকার দরকার নেই, আনকোট। 2. ফরওয়ার্ড ব্লক দল গঠন। কংগ্রেস সভাপতির পদ ছাড়লেও সুভাষচন্দ্র বাংলা প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। এ সময় তিনি অনুভব করেন যে কংগ্রেসের ভিতরেই একটি সংঘবদ্ধ বামপন্থী উপদল গঠন করা দরকার। সেই মতো তিনি কংগ্রেসের ভিতরে নিজের অনুগামীদের নিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। এই দলের সভাপতি হন সুভাষচন্দ্র নিজে, আর যুগ্ম সহ সভাপতি হন সর্দার শার্দুল সিং কাভিশের ও লালা শঙ্করলাল। জানার আকাশ। গান্ধীজি ও সুভাষচন্দ্রের মতবিরোধের পর ভারতের স্বাধীনতা সংগ্রামের 2টি ধারা স্পষ্ট হয়ে ওঠে। একটি হলো দেশের ভিতর থেকে সংগঠিত স্বাধীনতা আন্দোলন, যার নেতৃত্বে থাকেন গান্ধীজি ও জাতীয় কংগ্রেস। অপরটি দেশের বাইরে থেকে সংগঠিত মুক্তি সংগ্রাম। এই সংগ্রামের মূল ধারাটির নেতৃত্বে ছিলেন নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী। যদিও এই 2 মূল ধারার বাইরে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকেও ব্যক্তিগত বা সমষ্টিগত উদ্যোগে বিক্ষিপ্তভাবে মুক্তি সংগ্রামের প্রচেষ্টা জারি ছিল। 3. কংগ্রেস থেকে বহিষ্কার। এই প্রেক্ষিতে নিখিল ভারত কংগ্রেস কমিটি কয়েকটি প্রস্তাব গ্রহণ করে বলে, এ, প্রাদেশিক কংগ্রেস কমিটির অনুমতি ছাড়া কোনো কংগ্রেস কর্মী সত্যাগ্রহ পালন করতে পারবে না। বি, প্রাদেশিক কংগ্রেস কমিটি ও কংগ্রেস মন্ত্রিসভার মধ্যে কোনো মত পার্থক্য দেখা দিলে তা পার্লামেন্টারি সাব কমিটিকে জানাতে হবে। সুভাষচন্দ্র এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং সারা ভারতে প্রতিবাদ দিবস পালনের কর্মসূচি নেন। এছাড়াও আলিপুর ও দমদম জেলে অনশনকারী বন্দীদের সমর্থনে সুভাষচন্দ্র একটি বিক্ষোভ প্রদর্শন কর্মসূচির আয়োজন করেন। সুভাষের এই ধরনের কাজে ক্ষুব্ধ হয়ে গান্ধীজি নিজের হাতে সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে বহিষ্কার করার খসড়া লেখেন। এভাবে গান্ধীজির অসহযোগিতা এবং দক্ষিণপন্থীদের ষড়যন্ত্রে কংগ্রেস ওয়ার্কিং কমিটি এক প্রস্তাবে সুভাষচন্দ্রকে প্রাদেশিক কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে দেয়
এবং এক ঘোষণায় বলে সুভাষচন্দ্র আগামী 3 বছরের জন্য কোনো নির্বাচিত সংস্থার সদস্য হতে পারবেন না। 4 প্রশ্ন 4 টিকা লেখো। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা। উত্তর, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা। 1 প্রেক্ষাপট। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের 2 মহারথী গান্ধীজি ও নেতাজির উদ্দেশ্য এক হলেও পথ আলাদা ছিল। গান্ধীজি চেয়েছিলেন অহিংস সত্যাগ্রহ আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন করতে। সুভাষচন্দ্র চেয়েছিলেন সরাসরি সংঘর্ষের মধ্য দিয়ে প্রয়োজনে রক্তের বিনিময়ে স্বাধীনতা পেতে। উভয়ের এই মতাদর্শগত বিভেদের চরম রূপ আমরা দেখি ত্রিপুরী কংগ্রেসে, যেখানে গান্ধীজির মনোনীত প্রার্থীকে হারিয়ে সুভাষচন্দ্র জয়লাভ করেন। এরপরে সুভাষচন্দ্র ও গান্ধীজির মনোমালিন্য প্রকাশ্যে আসে এবং সুভাষচন্দ্র বাধ্য হন আলাদা দল গঠন করতে। ফলে জন্ম নেয় ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল। 2 ফরওয়ার্ড ব্লক দল গঠন। গান্ধীজির গোপন নির্দেশে কংগ্রেস কার্যকরী সমিতির 13 জন সদস্যের সকলেই পদত্যাগ করলে সুভাষচন্দ্র বাধ্য হয়ে সভাপতির পদে ইস্তফা দেন। 29 এপ্রিল 1939 খ্রিস্টাব্দ। এরপরেই 3রা মে 1939 খ্রিস্টাব্দ সুভাষচন্দ্র কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী অনুগামীদের নিয়ে ফরওয়ার্ড ব্লক নামে এক নতুন দল গঠন করেন। এই দলের সভাপতি হন সুভাষচন্দ্র নিজে এবং সহ সভাপতি হন পাঞ্জাবের সর্দার শার্দুল সিং কাভিসের। 3 প্রতিষ্ঠার কারণ। 1 বামপন্থী ঐক্য। প্রথম থেকেই জাতীয় কংগ্রেসের দক্ষিণপন্থীদের তুলনায় বামপন্থী শক্তি ছিল অনেকটাই দুর্বল। তাই জাতীয় কংগ্রেসের নীতি নির্ধারণের ক্ষেত্রে বরাবর দক্ষিণপন্থীদের একাধিপত্য বজায় ছিল। সুভাষ চেয়েছিলেন আলাদা দল গঠনের মাধ্যমে বাম শক্তিকে আরও সুদৃঢ় করতে। 2 জাতীয় আন্দোলনের মূল চালিকা শক্তি। সুভাষ চেয়েছিলেন নতুন এক দল গঠনের মাধ্যমে বাম শক্তিকে জাতীয় আন্দোলনের মূল চালিকা শক্তি করে তুলতে। তাই দেখা যায় সুভাষ তার নবপ্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেস, সোশ্যালিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি, ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ভারত কিষাণ সভা, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি ইত্যাদি দলগুলিকে মিলিত হওয়ার আহ্বান জানান। 4 উদ্দেশ্য বা লক্ষ্য। ফরওয়ার্ড ব্লকের উদ্দেশ্য বা লক্ষ্যগুলি ছিল: 1 সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলে পূর্ণ স্বাধীনতা লাভ করা। 2 আধুনিক সমাজতান্ত্রিক ধাঁচে রাষ্ট্র গঠন করা। 3 বিদেশ নীতিতে অন্য শক্তির সঙ্গে সাহায্যের নীতি মেনে চলা। 4 সকলের সমান অধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এবং 5 ধর্মীয় ও সংস্কৃতির ক্ষেত্রে নিজ নিজ অধিকার প্রতিষ্ঠায় সাহায্য করা। পৃষ্ঠা 178। 5 কাবুল থিসিস। সুভাষচন্দ্র ভারত ত্যাগের পর কাবুলে আত্মগোপনকালে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও ফরওয়ার্ড ব্লকের উদ্দেশ্য সম্পর্কে 8 দফা কর্মসূচি বিশিষ্ট এক দলিল প্রকাশ করেন, যা কাবুল থিসিস নামে পরিচিত। এই কর্মসূচির অন্যতম কয়েকটি হল: 1 পূর্ণ জাতীয় স্বাধীনতা লাভের জন্য আপসহীন সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই। 2 এক সম্পূর্ণ আধুনিক ও সমাজতন্ত্রী রাষ্ট্র গঠন। 3 ভারতের আর্থিক পুনরুজ্জীবনের জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শিল্পজাত পণ্যের উৎপাদন। 4 প্রত্যেকের সমানাধিকার ইত্যাদি। সুভাষচন্দ্র বলেছিলেন, কোট, ব্রিটিশদের তাড়ালেই আমাদের বিপ্লব থামবে না, তারপরেও ভারতে এক নতুন সামাজিক ব্যবস্থা গড়ে তোলার জন্য আরেকটি বিপ্লবের প্রয়োজন, আনকোট। মন্তব্য: গান্ধীজি ও সুভাষচন্দ্রের বিভেদ ব্যক্তিত্বের না মতাদর্শের তা নিয়ে মতবিরোধ রয়েছে। বামপন্থার সমর্থক সুভাষচন্দ্র ও দক্ষিণপন্থার চরম সমর্থক গান্ধীজির বিরোধের জন্যই ফরওয়ার্ড ব্লক নামক দলটির উদ্ভব ঘটে। সুভাষচন্দ্রের দৃষ্টিতে ফরওয়ার্ড ব্লক ছিল ঐতিহাসিক প্রয়োজনের ফসল এবং সে সময়কার রাজনৈতিক বিবর্তনের পরিপ্রেক্ষিতে অনিবার্য এক ঘটনা স্বরূপ।